নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। আজকের রাজনৈতিক পর্যালোচনায় আমরা জেনে নেব সম্প্রতি বামফ্রন্টের আন্দোলন ও তার হাল হকিকত এবং আগামী দিনে কোন পথে বইবে সিপিএমের আন্দোলনের ঝাঁজ। এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের ভারত টিভির স্টুডিওতে মুখোমুখি হয়েছেন বর্তমান বামফ্রন্টের রাজ্যের অন্যতম মুখ, এক সময়কার লড়াকু ছাত্র, যুবনেতা এবং রাজ্য সিপিএমের সদস্য শতরূপ ঘোষ মহাশয়। শতরূপদা, ভারত টিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে আমরা তার কাছ থেকে জেনে নেব এই বামপন্থী আন্দোলনের গতি প্রকৃতি এবং আগামী দিনের তার কি ধারায় বইবে। আজকে রায়গঞ্জের সিপিএম কমিটি থেকে রায়গঞ্জ পুরসভা ঘেরাও অভিযান হলো এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল তাতে। এই আন্দোলনের গুরুত্বটা কতখানি ছিল যে আপনাকে সুদূর কলকাতা থেকে এসে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হলো, যদি বলেন। দেখুন, প্রথম কথা দুটো ব্যাপার। প্রথম কথা হচ্ছে সুদূর কলকাতাটা এখানে বড় কথা নয়, মানে আমরা গোটা পশ্চিমবাংলাটাই আমাদের ঘর বাড়ি। মানে দার্জিলিংয়ের পাহাড় থেকে সুন্দরবনের নদীর খাঁড়ি আর মানে সমুদ্র গিয়ে যেখানে মিশছে, সেই সাগর থেকে মোহনা, মানে পাহাড় থেকে মোহনা যাকে বলে, সবই গোটাটাই আমাদের ঠিকানা। সুতরাং ওটা দূর কাছের ব্যাপার না। আর যদি নেতৃত্বের কথা বলেন, আমরা অংশগ্রহণকারী। নেতৃত্ব যদি কেউ দিয়ে থাকেন তা হচ্ছে সত্যি সত্যি রায়গঞ্জ পুরসভার বিশেষ করে যে কর্মীরা, একদিকে সাফাই কর্মীরা রয়েছেন যারা কিনা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া না পেয়ে, তাদের মজুরি ন্যায্য না পেয়ে তারা এই মুহূর্তে ধর্মঘটে রয়েছেন। পেনশনাররা রয়েছেন। রায়গঞ্জ পুরসভার আপনারা জানেন যে পেনশন বন্ধ হয়ে আছে, গত 6 মাস ধরে পেনশন পাচ্ছেন না। এবং অবশ্যই রায়গঞ্জের সাধারণ মানুষ যারা কিনা এই নির্বাচিত নয়, এই গায়ের জোরে চাপিয়ে দেওয়া কতগুলো লোক দ্বারা নিয়ন্ত্রিত এই পুরসভার ফলে কোনো নাগরিক পরিষেবা যারা পাচ্ছেন না, যারা তার থেকে বঞ্চিত, তারাই নেতৃত্বে ছিলেন। আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু এই লড়াইটা খুব জরুরি এবং সেটা তো নিশ্চয়ই রায়গঞ্জের একজন সরাসরি বাসিন্দা হিসেবে আপনি আমার থেকে ভালো এটা জানবেন। এবং তাতে যেভাবে মানুষ আজকে মানে এই বৃষ্টির মধ্যেও যেরকমভাবে মানুষ অংশগ্রহণ করেন এবং আমাদের যেভাবে এই পুরসভা অভিযানটা হয়েছে, তাতে তৃণমূলও বুঝছে যে এখানকার মাটি গরম হচ্ছে। আপনারা দাবি করছেন যে অবিলম্বে পৌর নির্বাচন করতে হবে এবং রায়গঞ্জ পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর 3.5 বছর অতিক্রান্ত হতে চললে সেখানে প্রশাসক বসে আছে। দেখুন, আমাদের দাবি করার তো ব্যাপার না, নির্বাচন তো হতেই হবে। কেউ কি মনে করেন যে নির্বাচন হতে হবে না? কেন হয় না? ধরুন, রায়গঞ্জ এমন একটা পুরসভা যেখানে বামফ্রন্ট সরকারের সময় বছরের পর বছর কংগ্রেসের পুরো ভোট চলেছে, বছরের পর বছর। তা সত্ত্বেও তো কোনো দিন কেউ বলতে পারবে না যে একদিনের জন্য পুরসভা ভোটকে ফেলে রাখা হয়েছিল। আমরাও তো করতে পারতাম যে আমাদের বিরোধী, এখন তো তাও তৃণমূলের বিরোধীদের হাতে নেই, তৃণমূলের হাতেই আছে। কিন্তু আমাদের সময় তো 2001-এ একবার আমরা জিতলাম, তার আগে বোধহয় একবার জিতেছিলাম। তাছাড়া তো রায়গঞ্জ পুরসভা মানেই আমাদের বেশিরভাগ সময় কংগ্রেসের হাতে চিরকাল ছিল এবং আমরা তো হারতাম। তা সত্ত্বেও তো না হচ্ছে কোনোদিন পুরসভার ভোট এখানে বকেয়া থাকতো। এবং যখন রাজ্য সরকারের পক্ষ থেকে পুরসভাগুলোকে পুরস্কার দেওয়ার প্রশ্ন এসছে, রায়গঞ্জ পুরসভা বারবার করে, কংগ্রেস পরিচালিত আমাদের বিরোধী পুরসভা বারবার আমাদের সরকারের কাছ থেকে পুরস্কারও পেয়েছে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফরমেন্সের জন্য। এইটা তো একটা মডেল। এবং আমি বলছি না যে এটা আমরা কোনো মহত্ব দেখিয়েছি, এটাই তো হওয়ার কথা। আজকে যে ভোটটা হচ্ছে না, দেখুন, গণতন্ত্র একটা সহজ নিয়ম যে কেউ জিতবে, দায়িত্বে আসবে, ভালো কাজ করলে সে পরের বার আবার জিতবে, খারাপ কাজ করলে হেরে যাবে। কিন্তু রাজ্য সরকার পুরো ভোটটা করতে চাচ্ছে না কেন? আমি সেটাই বলছি যে এই যে গণতন্ত্রের এই সহজ নিয়মটা যদি ভেঙে পড়ে, যে কে জিতবে কে হারবে তার সঙ্গে যদি মানুষের মানে ভালো কাজের খারাপ কাজের কোনো সম্পর্ক না থাকে, যে মানুষ তার পুরো ভোটকে চয়েস করবে, সেই জিতবে। হ্যাঁ, কিন্তু মানুষ চুজ করবে না। নবান্ন থেকে মমতা ঠিক করে দেবেন যে এখানে কে চালাবে। এটা যদি হয় তাহলে স্বাভাবিকভাবে কোনো পুরো বোর্ডেরই বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডেরই আর কোনো দায় থাকে না কোনো মানে ভালো করে কাজ করার। কারণ আমাকে তো কাজ দেখি আপনার ভোট পেতে হবে না। আমি তো দিদির কাছে কত টাকা পাঠাতে পারলাম, অভিষেক ব্যানার্জির কাছে কত কোটি টাকা তোলা পাঠাতে পারলাম, তাই দিয়ে ঠিক হবে যে আমি পরের বার পুরসভায় থাকবো কি থাকবো না। সুতরাং এইটা কি মানুষের জন্য খুব ভালো হচ্ছে? আর আপনি সেটা বলছেন যে কেন ভোটটা করাচ্ছে না। দেখুন, উত্তর দিনাজপুরের মানুষ তারা জানেন, আগে ধরুন গায়ের জোরে ভোট তো আমরা তৃণমূলের আগেও দেখেছি। 2017 সালের ভোট এখানে কীভাবে হয়েছে আপনারা দেখেছেন। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে, আগে কি হতো, তৃণমূল যখন গায়ের জোরে ভোট করতে যেত, ওদের গুলিবন্দুক বোমার কাছে বিরোধীদের প্রাণ যেত। এখন তো নিজের লোকের প্রাণ যায়। এই যে উত্তর দিনাজপুরে আপনাদের মনে থাকবে পঞ্চায়েত 2 বছর আগে পঞ্চায়েত ভোটের এবার উদ্বোধন হলো,
চোপড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঠিক করার বৈঠকে কে প্রার্থী হবে তাই নিয়ে গোলাগুলি চললো এবং 2জন লোক খুন হলো তৃণমূলের হাতে। ওখানকার বিধায়ক তো আবার ক্ষমা চাইলেন, এই বলেছে হ্যাঁ এটা ঘটনা ঘটে গেছে, আমি ক্ষমা চাইছি। সুতরাং এখন যদি কোথাও ভোট করাতে হয় তাহলে ওই ওই বিড়ালের পিঠে ভাগের মতো করে পিঠের ভাগ বটোয়ারা করতে গিয়ে খুন, মাদরের পিঠে ভাগের মতো করে খুন হয়ে যায় তৃণমূল। তৃণমূলের হাতে তৃণমূল খুন হয়। অতএব ওরা এসব ঝামেলার মধ্যে না গিয়ে ঠিক করেছে যে একদম নবান্ন থেকে সরকারি অর্ডার ইস্যু করে নিজের লোককে দিয়ে পুরসভা চালাবে। পুরসভা চালানো মানে কি? কন্ট্রাক্টরদের কাছ থেকে পয়সা খেতে হবে, কন্ট্রাক্টরদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা তুলতে হবে, সেই টাকা অভিষেক ব্যানার্জির কাছে, মমতা ব্যানার্জির কাছে পাঠাতে হবে। এই তো পুরসভা চালানো। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে একটা অভিযোগ জানানো হচ্ছে যে বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটির যখন পেন্ডিং হয়ে থাকবে তারপরে তারা একসাথে নির্বাচন করবে, সেই জন্য তাদের নির্বাচন করতে কোথায় লেখা আছে এটা? এটা কোথায় নিয়ম? এটা শাসক দলের 2000 নেতৃত্বের একটা অভিযোগ দিচ্ছে। মিথ্যে কথা বলছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো সত্যি কথা বলেছে নাকি মমতা ব্যানার্জির জীবনে? এবং আমরা জানি এখনো পর্যন্ত 12টা পৌরসভাতে নির্বাচন। হাওড়া বালি পুরসভাটা 2017 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, আজকে 2025 সাল চলছে। 8 বছর ধরে ওখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে পুরসভা চলছে। কোথায় লেখা আছে যে কোন পুরসভার 2017 সাল থেকে তো কতবার পুরো ভোট হয়ে গেছে? ধরুন আমি বালির উদাহরণটা এই কারণে 17-এর পরে কতবার তো আমাদের রাজ্যে পুরসভার ভোট হয়েছে, তাহলে চলে না কেন? তাহলে ওখানে সেগুলোর সাথে ভোট করানো হলো না কেন? কোথাকার নিয়ম যে আমার এখানে ভোট হবে কি না? আজ পশ্চিমবাংলা যদি সরকার পড়ে যায় তাহলে কাশ্মীরে কবে ভোট হবে তার জন্য পশ্চিমবাংলার ভোট আটকে থাকবে? না, নির্বাচন যদি হয়, সেই নির্বাচন হলে আপনারা কি আবার কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবেন? সে তখন দেখা যাবে, কিন্তু নির্বাচন হবে কি হবে না তার সাথে এর কি সম্পর্ক? একটা পুরসভা সেইখানকার মানুষ কেন ঠিক করবেন না যে তাদের পুরসভা কে চালাবে? কেন মানে একদম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে কেন? তাহলে কালকে যদি কেন্দ্রীয় সরকার বলে যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে পশ্চিমবাংলায় ভোট হবে না, ইলেকশন কমিশন বলে দেয় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে বিজেপির লোককে বসিয়ে পশ্চিমবঙ্গ সরকার চালানো হয়, মমতা ব্যানার্জি মানবেন? আমরা তো কেউ মানবো না। আমরা বলবো আমরা জিতি হারি, মমতা জিতুক, যে জিতুক না কেন পশ্চিমবাংলায় ভোট করতে হবে। কালকে যদি রাষ্ট্রসংঘ থেকে বলে যে ভারতে ভোট হবে না, আমরা রাষ্ট্রসংঘ থেকে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিচ্ছি, ভারত সরকার চালাবে, কেউ মানবে? তো হঠাৎ করে একটা পুরসভা, লোকাল সেলফ গভর্নমেন্ট, এটা সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কেন চালানো হবে? কেন রায়গঞ্জের মানুষের কি ভোট দেওয়ার ক্ষমতা নেই? তাদের কি ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই? কাকে জেতানো উচিত কাকে হারানো উচিত তাদের বোধ নেই? কেন ভোটটা হবে না? একটা কারণ থাকতে হবে তো ভোটটা না হওয়ার। না, ভোটটা হতে চাচ্ছে না কেন? মানে সেটা কি বললাম তো, সেটা শাসক শ্রেণী তাদের যে দুটো দল তার নিজেদের মধ্যে কি মারামারি করবে সেই জন্য তো চাচ্ছে না? আমি বললাম তো সেটা, যে সেই পরিস্থিতিতে তৈরি হবে। হ্যাঁ, আমি সেটাই তো বললাম। এবং সেটা 26-এর আগে বিধানসভায় সেটা এফেক্ট হতে পারে বলে কি হবে না হবে পরের কথা। কিন্তু আমি চোপড়ার ঘটনা তো বললাম, আপনাদের উদাহরণ তো রয়েছে আপনাদের চোখের সামনে, আপনার জেলারই উদাহরণ, এই জেলারই উদাহরণ। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি অবসরপ্রাপ্ত কর্মী তারা 6 মাস ধরে পেনশন পাচ্ছেন। সাফাই কর্মী তারা কিন্তু বছরে একবার যে সিজ ওয়ার্ক করছে তা না, বছরে কিন্তু 4 থেকে 5 বার করে সিজ ওয়ার্ক করে যাচ্ছে তারা। এবং দেখা যাচ্ছে যে অনিয়মিত যে কর্মী এদের বেতনটা সাধারণত পৌরসভা তার নিজস্ব ফান্ড থেকে দেয়। এবং একটা অভিযোগ এসছে যে রায়গঞ্জ পৌরসভা তার যেগুলো ইনকাম সোর্সগুলো আছে সেগুলো তার স্বজন পোষণ হচ্ছে বলে একটা অভিযোগ আসছে, তার জন্য নাকি তারা ফেল করছে এবং এদের বেতন দিতে পারছে না। এই ব্যাপারটা আপনারা দেখুন, এখানকার পেনশনারদের যে 6 মাস ধরে পেনশন না পাওয়া, এবং সেটা খালি এখানে বলে না, জানবেন গোটা পশ্চিমবাংলাতেই এই সমস্যা, যে পুরো বিশেষ করে মিউনিসিপ্যালিটিগুলোর যারা পেনশনার তাদের পেনশন বন্ধ হয়ে পড়ে আছে, ইরেগুলার হয়ে গেছে। এটা গোটা পশ্চিমবাংলারই অবস্থা, রায়গঞ্জের তো বটেই। গত বছর জুন মাস থেকে ধরুন কন্যাশ্রীতে যে নাম উঠেছে, একটা জেলাতে কন্যাশ্রী নতুন করে টাকা শুরু হয়নি, নতুন করে যে পেনশনের নাম উঠেছে সেই পেনশনগুলো চালু হয়নি। গোটা রাজ্যেই সরকারের মাধ্যমে যে টাকাগুলো মানুষের পাওয়ার কথা তাতে ক্যাশ ক্রাঞ্চ দেখা যাচ্ছে। তার কারণটা হচ্ছে দুটো। এক, সরকার ফুর্তি ভাত্তার জন্য টাকা, ইমাম ভাতা দেবো, আজকে পুজো কমিটিকে টাকা দেবো, ফুর্তি ভাত্তার জন্য টাকা বেশি খরচা করে, মানুষের ন্যায্য খরচাগুলো করছে না মানুষের জন্য। দ্বিতীয় কথা, আপনি যেটা সোর্স অফ ইনকামের কথা বলছেন, বিভিন্ন মিউনিসিপ্যালিটির নিজস্ব সোর্স অফ ইনকাম বন্ধ হয়েছে, তার বদলে মিউনিসিপ্যালিটির যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তৃণমূলের কাউন্সিলর, তাদের সোর্স অফ ইনকামের দরজা খুলেছে। আজকে যে ট্যাক্সটা, মনে করুন আপনার এখানে একটা, ধরুন আমি কলকাতা কর্পোরেশনের উদাহরণ দিচ্ছি, কলকাতা কর্পোরেশনের প্রমাণিত, এটা আমাদের কাউন্সিলর ছিলেন চয়ন ভট্টাচার্য, তখন কলকাতা কর্পোরেশনের মেয়রের সামনে সেই হিসেব প্লেস করেছিলেন। কলকাতা শহরে একটা শপিং মল চলেছে 3.5 বছর, পুরসভার কাছে নাকি কর্পোরেশনের কাছে নাকি তার কোনো খবর নেই, 1 পয়সা ট্যাক্স ওঠেনি। আমাকে বিশ্বাস করতে হবে, মানে কয়েকশো কোটি টাকা যে ট্যাক্স হওয়ার কথা,
পুরসভা ট্যাক্সটা পাচ্ছে না, তার বদলে সেই শপিং মলের মালিকের টাকা ববি হাকিমের আর শোভন চ্যাটার্জির ঘরে যায়নি, আমাকে বিশ্বাস করতে হবে। সুতরাং বিভিন্ন যে কী হচ্ছে, আজকে ধরুন এখানে ব্যবসা হবে, এই হবে সেই হবে, যে ট্যাক্সগুলো সেখান থেকে ওঠার কথা, পুরসভা যেগুলো পাওয়ার কথা, এখন হচ্ছে কি 100 টাকা আমায় দিতে হবে না, পুরসভাকে দিতে হবে না, ওই দিকটা চেপে যাচ্ছে, 50 টাকা আমার ঘরে এসে দিয়ে যাও করে পুরসভার যে আর্নিংয়ের সোর্সগুলো বন্ধ হচ্ছে, সেই তার একটা জায়গা তৃণমূল কংগ্রেসের নেতাদের আর্নিংয়ের সোর্স হয়ে যাচ্ছে। যার ফলে পুরসভার যে টাকাগুলো খরচা হওয়ার কথা রাস্তাঘাটের সাফাইয়ের জন্য, মেরামতের জন্য, স্ট্রিট লাইট লাগানোর জন্য, মিউনিসিপ্যালিটি স্কুলের ধারণাই তো পশ্চিমবাংলা থেকে উঠে যাচ্ছে। আগে মিউনিসিপ্যালিটিগুলো কত স্কুল চালাতো, মিউনিসিপ্যালিটির যে হেলথ প্রোগ্রাম আছে সেখানকার কমিউনিটি হেলথ প্রোগ্রামের টাকা সেগুলো বন্ধ, পেনশনের টাকা বন্ধ, কর্মচারীদের শ্রমিক কর্মচারীদের মাইনে ইরেগুলার। তার বদলে আপনি একটা তৃণমূল নেতার বাড়ি দেখুন, সিনেমার সেটকে হার মানায়। হ্যাঁ, বাহুবলীর সেটে ওরকম আমরা বাড়ি দেখিনি যে তৃণমূলের একজন কাউন্সিলরের বাড়ি, একজন পঞ্চায়েত মেম্বারের বাড়ি। না, এই যে অসুবিধাগুলো আছে সেগুলো ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে আপনাদের ধারাবাহিকভাবে কোনো আন্দোলন নেই কেন? আপনারা আন্দোলন করছেন, বছরে দেখা যাচ্ছে একটা আন্দোলন বা 6 মাস পরে একটা আন্দোলন, কিন্তু ধারাবাহিকভাবে যে এইগুলো মানুষের কাছে নিয়ে যাবেন সেই জায়গাটা কেন আপনারা করছেন? দেখুন, আমি আপনার সমালোচনাকে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমরা করছি না এটাতেও পুরোটা সহমত নই। তবে আপনি যদি বলেন যে আরো বেশি করে, আরো ধারাবাহিকতার সঙ্গে, আরো জোরের সঙ্গে করা দরকার, নিশ্চয়ই সেই সমালোচনাটাকে আমরা, কারণ সমস্যাটা যেহেতু বড়, হ্যাঁ আন্দোলনটা সেই পরামর্শ আমরা অবশ্যই গ্রহণ করবো। তবে এখন আবার এটাও মুশকিল কি হয়ে গেছে জানেন তো, এই ধরুন আজকে এরকম একটা নাগরিক দাবিতে, এরকম একটা জীবন জীবিকার দাবিতে, গণতন্ত্রের দাবিতে এই এত মিছিল হলো, তো আমি জানি না কটা মেইন স্ট্রিম মিডিয়া কীভাবে খবরটাকে করবে, কিন্তু কালকে যদি এখানে এসে হিন্দু মুসলিম করতাম তাহলে দেখতেন সামনে 5 দিন আপনারা ওটা ছাড়া আর কোনো খবর করতেন না। আপনারা বলতে আমি আলাদা করে আপনাদের বলছি না, কিন্তু জেনারেলি কর্পোরেট মিডিয়া, মানে আমি বলছি যে এখন ওই হিন্দু মুসলিম উস্কানি দিয়ে রাজনীতি করাটা অনেক সহজ হয়ে গেছে, আর জীবন জীবিকা সংগ্রাম করে মানে কি বলবো, মানে পাবলিক ভিউতে আসাটা কঠিন হয়ে গেছে মিডিয়ার জন্য। আপনারা দেখছি আপনারা যখন আন্দোলন করছেন আপনাদের কিন্তু লোক হচ্ছে, এবং আজকে আপনারা আন্দোলন লোক হয়েছে, এর আগে আপনারা ব্রিগেড করেছেন, ব্রিগেডে এটাই বলছি, এটাই ভোটটা আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি এটাই বলছি সেটাকে কোনো মূল্যায়ন করেছেন এই মানুষগুলো আপনারা 100 বার? না, এরা ভোট না দিলে কেন দেবেন না কেন? নিশ্চয়ই আমরা যা ভোট পাই, যা মিটিং মিছিলে লোক তার থেকে বেশি ভোট আমরা পাই, সেটা না। কি ধরুন ব্রিগেডে 10 লাখ লোক থেকে যে মিটিং করলেন, সেটাকে নিয়ে মিডিয়া যত না খবর হয়েছে, ওই ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ করবো বলে আলটিমেটলি 500 লোক মিলে বসে গীতাপাঠ করে, সেটাকে নিয়ে তার থেকে অনেক বেশি খবর এবং আলোচনা, পর্যালোচনা ইত্যাদি মিডিয়াতে হয়। এটা তো আমি বলছি, দেখুন আমার কথা যদি মিথ্যে হয় যারা শুনছেন তারা গ্রহণ করবেন না, কিন্তু আপনারাই বলুন এটা মিথ্যে কিনা। আজকে যদি ওই হুমায়ুন কবির দাঁড়িয়ে বলে, আমি যদি এখানে দাঁড়িয়ে বলি যে এখানে পেনশন বন্ধ কেন, ওখানে এইটা বন্ধ কেন, মজুরি পাবে না, সেটাকে নিয়ে যত না খবর হয়, যদি হুমায়ুন কবির দাঁড়িয়ে বলে যে মুর্শিদাবাদে 70% মুসলিম 30% হিন্দু, কেটে ভাসিয়ে দেবো হিন্দুদেরকে গঙ্গার জলে, তখন দেখবেন ওটাকে নিয়ে খবর বেশি হচ্ছে। শুভেন্দু যদি বলে মুসলমান বিধায়কদেরকে চ্যাংদোলা করে বার করে দেবো, ওটাকে নিয়ে খবর বেশি হয়ে যায়। সুতরাং এখন ওই ধর্ম এবং দাঙ্গা নিয়ে রাজনীতি করলে নজরে আসাটা বোধহয় সহজ হয়ে গেছে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা মানে বিজেপি ডিক্লেয়ার করে দিয়েছে তারা হিন্দুত্ব নিয়েই আগামী 26-এর বিধানসভাতে ফাইট করবে এবং হিন্দুত্ব ইস্যু, এবং সেই ক্ষেত্রে কি আপনারা মনে করছেন যে তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়কে ইস্যু করে ভোট করবে? সে ওরা কি করবে না করবে আমাদের মনে করার কি আছে, আমরা আমাদের ধর্মীয় মেরুকরণটা যে দুপক্ষ যে করে নিয়েছে করছে, এটাই কি চলতে থাকবে? না, আমরা সেটাকে ভাঙার চেষ্টা করছি। সেটা কিভাবে আপনারা ভাঙবেন? জীবন জীবিকা লড়াইকে আরো জোরের সঙ্গে নিয়ে গিয়ে, দেখুন আমরা এই কথাটা খুব জোরের সঙ্গে বলতে চাই, এবং এটা আমরা বলেই আসি যে আমরা কমিউনিস্টরা তো কারোর ধর্মের শত্রু নই। আমরা যে 34 বছর সরকার চালিয়েছি, পশ্চিমবাংলায় না হিন্দু না মুসলমান কারোর নিজের ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়নি, এবং ভবিষ্যতেও হবে না। কিন্তু ধর্মের নামে যেন আমাদের সত্যিকারের জীবন জীবিকার প্রশ্নগুলো পেছনে না চলে যায়, সেইটা আমরা সামনে আনার চেষ্টা করছি। নিশ্চয়ই সেটা আমরা সামনে আনতে পারবো। সেটা আপনারা এটা করতে গিয়ে অন্যান্য যারা সেকুলার পার্টি তাদেরকে কি শরিক করবেন এরকম কোনো চিন্তা ভাবনা? আমাদের তো ঘোষিত অবস্থান, এটা আমরা 100 বার করতে চাই। মানে সেটা নিয়ে আলোচনা চলছে আপনাদের বামফ্রন্টের মধ্যে? বরাবরই চলে এসেছে, নতুন কি আছে। গত লোকসভা ভোটে এখানে আমরা কংগ্রেসকে সমর্থন করলাম, ভিক্টর দা এখানে প্রার্থী ছিল আমাদের জোটের পক্ষ থেকে, সুতরাং এটা বরাবরই হয়ে এসেছে। আজকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে, বিরোধী দলনেতা, যে যাদবপুর নিয়ে, যে যাদবপুরে সিসিটিভি লাগানো হয় না এই কারণেই সেখানে আপনাদেরকে উল্লেখ করে এবং কংগ্রেসকে উল্লেখ করে বলছে যে সেখানে গাঁজা আফিং একশো নেশার করেন সেই সমস্ত নেতৃত্বস্থানের লোকেরা যান, তার জন্য সিসিটিভি লাগাতে দিচ্ছেন। এরকম কথার কি উত্তর দেবেন আপনি? নিজে একটা পাতাঘরের মতো কথা বলছে, পাতাঘরের মতো কথার কি উত্তর দেবো বলুন? ও সিসিটিভি জানে যাদবপুরে কেন লাগানো হয় না? পাগল ছাগলের মতো কথা বলছে। 2 বছর আগে যখন যাদবপুরে একজন ছাত্রের হসপিটালের মৃত্যুর ঘটনাটা ঘটলো, তারপরে সিদ্ধান্ত হয় ক্যাম্পাসে 70টা সিসিটিভি লাগানো হবে, এবং
তার জন্য 69 লাখ টাকা নাকি রাজ্য সরকার থেকে দেওয়া হবে। আজকে পর্যন্ত একটা নয়া পয়সা দেওয়া হয়নি। রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের সরকারকে প্রশ্ন না করে যাদবপুরের ছাত্রদেরকে প্রশ্ন করছে। কেন আমরা বলি যে এরা একটা সেটিংবাজ বিরোধী? শুভেন্দুর কাছে যে রায়গঞ্জ পুরসভার কর্মচারীদের পেনশন বন্ধ হয়ে গেছে, কি পশ্চিমবাংলার তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরসভার কর্মচারীদের পেনশন বন্ধ হয়ে গেছে, কিন্তু শুভেন্দুর বোধহয় তৃণমূল থেকে পেনশনটা এখনো বন্ধ হয়নি। ও যে একসময় তৃণমূলের নেতা ছিল, তৃণমূল থেকে বোধহয় পেনশনটা এখনো মুখে গুঁজে দেওয়া হয়, যে কারণে মুখ দিয়ে সরকারের বিরুদ্ধে যে কথাটা বেরোনোর কথা সেই কথাটা না বেরিয়ে যাদবপুরের ছাত্রদের বিরুদ্ধে কথা বেরোচ্ছে। 2 বছরে দেখান থেকে কোন ছাত্র মুভমেন্ট করেছে সিসিটিভির বিরুদ্ধে যাদবপুরে? কে মুভমেন্টটা করেছে? 69 লাখ টাকা আসার কথা রাজ্য সরকার থেকে একটা নয়া পয়সা দেয়নি। সিসিটিভিটা কি গাছ থেকে পড়বে? আসবেটা কোত্থেকে? আর আপনাদেরকে এটাও বলে রাখছি, শুভেন্দু আবার সিসিটিভির কি বোঝে? শুভেন্দুর কি ধারণা ক্যামেরায় যা ওঠে তার বিরাট বিচার হয়, ন্যায় হয়? ক্যামেরায় তো শুভেন্দুর হাত পেতে পয়সা খাওয়ার ছবি আছে। যাদবপুরের সিসিটিভি ছাড়ুন, নারদার সিসিটিভি তো শুভেন্দু যারা ঘুষখোর, ও যারা ঘুষখোরের মতো হাত পেতে পয়সা খাচ্ছে, নারদার সিসিটিভিতে তো শুভেন্দুর পয়সা খাওয়ার ছবি আছে। তাহলে শুভেন্দু আগে তার জন্য কান ধরে উঠবোস করুক, তারপরে যাদবপুরের সিসিটিভি নিয়ে ওর জ্ঞান শুনবো। কিন্তু নারদার তদন্ত তো এখনো তো 20 বাও চলে। সে আমি কি করতে পারি? আমি তো করছি না। যা তদন্ত করছে তাদেরকে প্রশ্ন করুন, আমায় প্রশ্ন করে কি হবে? আচ্ছা, সম্প্রতি যে 26,000 ছাত্রছাত্রী শিক্ষকের চাকরি চলে গেল, এবং এ বিষয়ে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেল, এবং সুপ্রিম কোর্টে পরে এসএসসি একটা টেন্টেড লিস্ট জমা করলো 1806। তো এটা মনে করছেন না কোনো সময় যে হাইকোর্টে যদি এই টেন্টেড লিস্টটা যদি আগেই এসএসসি দিয়ে দিত, তাহলে এতগুলো ছেলে মেয়ের চাকরি যেত না? না, আপনার প্রশ্নটা একটু ভুল আছে। সুপ্রিম কোর্টে এসএসসি 1806 জনের লিস্ট প্রকাশ করেনি। সুপ্রিম কোর্টে এসএসসি একদম জানিয়েছে যে আমাদের 6200 কতজন একটা চিহ্নিত, টেন্টেড চিহ্নিত। তারপরে একটা লিস্ট বের করলো 1806। আমি শুনেছি আপনার প্রশ্নটা, আমি যদি আমার উত্তরটা যদি আপনি কাইন্ডলি শোনেন। সুতরাং আপনি যেহেতু বললেন যে সুপ্রিম কোর্টে 1806 জনের দিয়েছে, ওটা বাজে কথা, মানে ওটা ভুল তথ্য। আমি একটু তথ্যটা কারেক্ট করার চেষ্টা করছি, একটু কাইন্ডলি ধৈর্য ধরে শুনে নিন। সুপ্রিম কোর্টে এটা জানানোর পরে যখন সুপ্রিম কোর্ট বলে যে লিস্টটাকে এসএসসির আগে প্রকাশ করতে হবে, ওরা 2 দফায় 1806 জনের লিস্ট প্রকাশ করেছে। এখনো পর্যন্ত গোটা টেন্টেড লিস্ট প্রকাশ করেনি, এবং আমাদের ধারণা বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডির যারা চিহ্নিত টেন্টেড, তাদেরকে ঘুরপথে এই 9-10 পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার জন্য এটা এসএসসি করেছে। কারণ ওই গ্রুপ সি গ্রুপ ডিতেই মমতা ব্যানার্জির ভাইজি বৃষ্টি মুখার্জির নাম আছে, আরও এরকম নামগুলো রয়েছে। সুতরাং সেই কারণে এটা করেছে। কালকে যদি এটাকে নিয়ে আবার একটা মামলা হয়, আবার এই পরীক্ষাটাকে নিয়েও আবার একটা প্রশ্ন উঠে যাবে, এবং বারবার করে এসএসসি এই প্রশ্ন করার এবং মামলা করার এই পরিসরটাকেই রেখে দিতে চায়। সেই কারণেই এটা করা হচ্ছে, এছাড়া তো আর কোনো কারণ থাকতে পারে না। এবং আমরা এটাও মনে করি যে যারা টেন্টেড লিস্টটি যদি আমরা বলি, যারা টাকা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তাদের নামের তালিকাটা আসল টেন্টেড লিস্ট নয়। যারা তৃণমূলের নেতারা পয়সা নিয়ে চাকরিটাকে বিক্রি করেছে সেই তালিকাটা আসল টেন্টেড তালিকা, সেই তালিকাটা বেরোনোর প্রয়োজন আছে। আর এই যে টেন্টেডদের যে টাকা ফেরত দেওয়ার কথাটা যেটা কোর্ট বলেছে, এই টাকা ফেরতের বিষয়ে গেলে তো বাংলায় কোন সমস্যা দাঁড়াবে বলে মনে হচ্ছে আপনাদের? দাঁড়াবে তো বটেই, এবং সেটা যাতে না করতে হয় তাই জন্য তো মমতা ব্যানার্জি এত রকম ছলে বলে অছিলায় চেষ্টা করছেন যে চিহ্নিত অযোগ্যদেরও চাকরিটাকে কোনো রকমভাবে বলবৎ করতে। মানে কি ধরনের সমস্যা হতে পারে? যাদের কাছে টাকা দিচ্ছে তাদের কাছে কলকাতার টাকা ফেরত চাই। যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের কাছে তো টাকাটা নেই, তারা কোথা থেকে দেবে? এই সে তো যারা নিয়েছে তাদের চিন্তা কোথা থেকে দেবে, আমি কোথা থেকে জানবো কোথা থেকে দেবে। কিন্তু তখন পশ্চিমবাংলায় দুয়ারে শ্রীলঙ্কা দুয়ারে নেপাল প্রকল্প চালু হয়ে যাবে। তখন কিভাবে সেটা? ও যারা টাকা নিয়েছে তারা মার খাবে, যাদের থেকে টাকা নিয়েছে তাদের কাছে। এবং তৃণমূলের লোকেরা যাতে সেই গণধোলাইটা না খায় পাড়ায় পাড়ায়, সেইটাকে বাঁচানোর জন্যই, সেটাকে আটকানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে এই চিহ্নিত টেন্ডেডদের স্বার্থটাকে রক্ষা করার চেষ্টা করছেন। সামনে আবার আসছে 32,000 প্রাইমারির যে চাকরি, এই বিষয়টা নিয়ে আপনাদের কি আইডিয়া আছে? মানে কি হতে পারে? আইডিয়া নেই, আশঙ্কা আছে। এটা কি হতে পারে? আশঙ্কা হতে পারে। কোর্টে তো যাওয়ার হয়েই গেছে, তো ডিভিশন বেঞ্চে অ্যাপিল চলছে, কোর্টে তো মানে সিঙ্গেল বেঞ্চে তো রায় চলেই এসছে। 26,000 পরে যদি 32,000 যায় তাহলে তো একটা বড় সমস্যা দেখা দেবে রাজ্যে। সে তো দেখা দেবেই, কিন্তু রাজ্য সরকারটা যদি সমস্যাজনক হয় তাহলে আর কি করা যাবে? তো এই ব্যাপারে শাসক শ্রেণী বলছে যে সিপিএম এর আইনজীবী যারা আছে তারাই নাকি চাকরিগুলোকে খেয়ে ফেলছে। না, যারা চাকরি চুরি করেছে তাদের জন্য এটা হচ্ছে। সিপিএম এর আইনজীবীরা মামলা করেছে, চুরিটা কারা করেছে? মামলার জন্য চাকরি গেছে না চুরির জন্য চাকরি গেছে? তারা বলছে যে মামলা করছে থেকে চাকরিটা চলে যাচ্ছে। ওরা চুরি করলে আমরা মামলা করবো, না পোষাবে কিছু করার নেই। তাহলে আগামী দিনে যে 32,000 সেই ব্যাপারেও কি আপনাদের সিদ্ধান্ত একই থাকবে? 32,000 নিয়ে মামলা সিপিএম এর আইনজীবী করেনি, কিন্তু যাই হোক যে আইনজীবী করে থাক না কেন, তাতে তো রায় তো চলে এসছে কোর্টের, সুতরাং অসুবিধা কি আছে?
মানে অসুবিধা বলতে আমি বলছি যে তারপর দেখুন এগুলো আমাদের কারোর এটা ভাবতে ভালো লাগছে না এটা, কিন্তু এটা তো ঘটনা। রাজ্য সরকার যদি চুরি করে এবং চোরেদেরকে রক্ষা করে তাহলে তো এই পরিস্থিতি হবেই। বাংলার মানুষকেও এটা বুঝতে হবে যে মানে মমতা ব্যানার্জির মতো ওরা আইএসআই ছাপ মারা চোর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকবেন আর তারপরে রাজ্যে স্বচ্ছভাবে নিয়োগ হবে, তো হতে পারে না। আর আপনি চুরি করে চাকরি বিক্রি করবেন আর যে প্রতারিত যে বঞ্চিত সে আদালতে যাবে না, এটাও হতে পারে না। সুতরাং আপনি যদি চুরি করেন তাহলে অযোগ্যতার জন্য যোগ্যদের চাকরি চলে যাচ্ছে, মানে এটা ভাবতেও কেমন লাগছে। সুতরাং আপনি যদি চুরি করেন তাহলে বাকি যা যা হওয়ার সেগুলো হবেই, তাতে কি করা যাবে? মানে সেটা কোনোভাবে আটকানো যাবে না। হ্যাঁ, চুরিটা আটকানো গেলে বাকিটা আটকানো যাবে। আর এই যে এসআইআর, এই এসআইআর নিয়ে আপনাদের বামপন্থীদের স্ট্যান্ড কি আছে এই মুহূর্তে? দেখুন আমাদের এই মুহূর্তে বলুন না, আমাদের চিরকাল স্ট্যান্ড একই। ভারতের ভোটার লিস্ট নিঃসন্দেহে স্বচ্ছ হওয়া দরকার। তার জন্য এই ধরনের একটা আজগুবি এসআইআর লাগে না। এখন যেভাবে মোদি এসআইআর করার কথা বলছেন, একটা গণতান্ত্রিক দেশের জনগণ সরকারকে নির্বাচিত করবে, আর এখন এদের হাবভাব থেকে মনে হচ্ছে সরকার এবার জনগণকে নির্বাচিত করবেন। সরকার ঠিক করে দেবে কে কে ভোটার, ভোটারটা গভর্নমেন্টকে ইলেক্ট করবে না, গভর্নমেন্ট এখন ভোটার ঠিক করে দেবে যে তুমি 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 ভোটার আর তুমি তুমি ভোটার নও। ভারতের ভোটার লিস্টকে স্যানিটাইজ করার হাজারটা পথ রয়েছে এবং চিরকাল সেটা হয়ে এসছে, একটা ধারাবাহিক প্রক্রিয়া, চাইলেই সেটা করা যায়। তার জন্য এই ধরনের আজগুবি, এই 2002 সালের আগে কার বাবা মার নাম ভোটার লিস্টে ছিল এরকম আজগুবি ডকুমেন্ট চাওয়ার কোনো মানে হয় না। সুতরাং এই এসআইআর যেটা করা হচ্ছে আমরা অবশ্যই তার বিরোধী। 2003 সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন তো আপনাদের সময় তো এসআইআর হয়েছে, তখন তো 23 বছর আগে, এবং তখন তো বেশ কিছু বোধহয় 26,000-এর মতো নাম বাদ গিয়েছিল। আপনি শুনছেন না আমার উত্তরটা, আমি বলছি এসআইআর আমি তো আপনাকে বললাম যে ধারাবাহিক প্রক্রিয়া, 2003 সাল কেন, 1952 সাল থেকে এটা চলছে। কিন্তু যেটা বলা হচ্ছে তা হচ্ছে আজকের তারিখে ভোটার লিস্টটাকে স্যানিটাইজ করার জন্য কার বাবা কার ঠাকুর দাস থেকে 25 বছর আগে ভোট দিয়েছিল তার ডকুমেন্টের দরকার 2003-এর এসআইআরে হয়নি। হয়েছিল কি আপনার কি জানা আছে? এরকম কিছু হয়নি। আমি সেই কারণেই বলছি সেই এসআইআর এর সঙ্গে তো এই এসআইআর তফাৎটা রয়েছে, আমি এটাই বলছি। সেটা আবার মাঝখানে যেটা আছে যে এরা বলছে যে প্রচুর সংখ্যক মানুষ তারা ফেক আধার কার্ড তৈরি করে তাদের নাম ভোটার লিস্টে তুলে 2014 সালে, এবং বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায় এবং বাংলাদেশি যে মুসলমান তারা নাকি ঢুকে গিয়েছে। কি করে ঢুকলো? এবং বিগত কয়েক বছরে কি করে ঢুকলো কি করে ফেক আধার কার্ড তৈরি করে ঢুকলোটা কি? এবং রাজ্য মেশিনারির দ্বারা রাজ্যের মেশিনারিকে সহজ ভাবে ব্যবহার করে তারপরে হয়েছে। আমি তো আপনার এতগুলো প্রশ্ন শুনছি, আপনাকেও তো আমার একটা প্রশ্ন শুনতে হবে একটু। আমি বলছি কি করে ঢুকলো কি করে আমি যেটা জিজ্ঞেস করছি। তারপর ওনারা বলে, ওনাদের যেটা বক্তব্য, না আমি ওনারা যেটা বলছেন যে আমি আপনাকে নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি, আপনার কি মনে হয় কেউ ঢোকে কি করে একটা দেশে বাইরে থেকে? ঢুকলোটা কি করে বলুন, আপনি বললে তবে তো কথাই বলবে না। ওনারা বলছেন যেটা সেটা হচ্ছে শাসক শ্রেণী বলছে যে বর্ডার পাহারা দেয় কারা, বর্ডার সিকিউরিটি ফোর্স, যদি ঢুকে থাকে তাদের দোষ। আর এখানে রাজ্যে যারা বিরোধী দল তার মধ্যে থেকে বিজেপি বলছে যে এখানে ঢোকার পর সেটা হচ্ছে রাজ্যের মেশিনারিকে ব্যবহার করে তারা ফেক, দুজনই সত্যি কথা বলছে, ফেক ডকুমেন্ট তৈরি করে তারা ঢুকে গেছে ভোটার লিস্ট। দুজনই সত্যি কথা বলছে। হ্যাঁ, দুজনই সত্যি কথা বলছে। আপনাদের মন্তব্যটা? বিএসএফ কে পয়সা খাইয়ে লোক ঢুকছে, সেটাও ঘটনা, কেন্দ্রের সরকারের জন্যই লোক ঢুকেছে। আর ঢোকার পরে পশ্চিমবাংলায় টাকা দিয়ে ফেক ডকুমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, এটাও সত্যি কথা। কিন্তু তার জন্য আমি কেন হঠাৎ করে আমার বাবার 2022 সালের আগে দিতে যাব? হ্যাঁ না, তাহলে আপনারা যেটা বলছেন যে যারা ঢুকেছে তাদেরকে প্রকৃতভাবে আইডেন্টিফাইড করতে, 100 আইডেন্টিফাইড করে মানে 100টা পথে যাই তাদের জন্য এই সমস্ত ডকুমেন্টের ব্যবস্থা, সহিংসের ব্যবস্থা রাখতে 100টা যারা স্বচ্ছ ভোটার তাদেরকে কেন ডকুমেন্ট 100টা পথ রয়েছে আইডেন্টিফাই করার, এবং এটা চিরকাল হয়ে এসছে। আমি এটাই বলছি, এটা নতুন কিছু না, চিরকাল হয়ে এসছে। এবং দেখুন একটা ব্যাপার কি, যে দুভাবে ইমিগ্রেশন বা ইনফিল্ট্রেশন হয় একটা দেশে। এক যারা এই বর্ডার টপকে চোরাপথে আসে, আর এক যারা অন্যান্য কারণে, মানে কেউ চিকিৎসার জন্য, কেউ পড়াশোনার জন্য, কেউ বেড়াতে আসবে বলে ভিসা নিয়ে আসে, ভিসা এক্সপায়ার করে যায় কিন্তু তারপর তারা সেই দেশে ফেরত যায় না। উভয় ক্ষেত্রে এটা কেন্দ্রের সরকারের দোষ, কেন্দ্রের সরকারের দায়িত্ব। একটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় আপনি যদি বারবার করে ইন্টারাপ্ট করেন তাহলে আমার পক্ষে বলাটা সত্যি সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ দিন, আমি চুপ করে শুনছি তাহলে কাইন্ডলি আমার মাঝে ইন্টারাপশনটা আমার অসুবিধা হচ্ছে কথা বলতে। আদারওয়াইজ সেটা হচ্ছে যে, কারণ আমার ধারণা যে আমি যেটা বলতে চাইছি আমি বলতে পারবো, আপনার সাহায্য লাগলে আমি বলবো, আপনাকে জানাবো। সেটা হচ্ছে যে উভয় ক্ষেত্রেই এটা কেন্দ্রের সরকারের দোষ। একটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দোষ, বর্ডারটাকে প্রোটেক্ট করতে না পারা। একটা হচ্ছে বিদেশ মন্ত্রকের দোষ, বিদেশ থেকে যারা আসছে তাদেরকে ঠিক সময়ের মতো, হোম মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির দোষ, তাদেরকে ঠিক সময়ের মতো তাদেরকে চিহ্নিত করতে না পারা। তার জন্য ভারতের একজন বাসিন্দা দায়ী হতে পারে না। এক,
দ্বিতীয় কথা, ফেক আধারের কথা যদি বলেন, আজকে এরা বলছে যে আধার কার্ড ফেক, চাইলে বানিয়ে নেওয়া যায়। আপনার মনে থাকবে 2014 সালে বিজেপির গভর্নমেন্ট হওয়ার পরে সমস্ত সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আধারকে কোনো ক্ষেত্রে কম্পালসারি করা যাবে না। তারপরও সমস্ত ব্যাপারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতে আধারকে কম্পালসারি করেছিল বিজেপি, সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে। এই কথাটা বলেই যে পৃথিবীর সমস্ত ডকুমেন্ট ফেক হতে পারে, ভোটার লিস্ট ফেক হতে, মানে ভোটার আই কার্ড ফেক হতে পারে, তোমার রেশন কার্ড ফেক হতে পারে, তোমার স্কুল কলেজের সার্টিফিকেট ফেক হতে পারে, পাসপোর্ট ফেক হতে পারে, কিন্তু আধার কখনো ফেক হতে পারে না। এটা তোমার বায়োমেট্রিক স্ক্যান করে করা হচ্ছে, চোখের রেটিনা স্ক্যান করে করা হচ্ছে, অতএব আধারকে কখনো ফেক করা যাবে না। করে এরকম ঘটনা ঘটে, আমাদের ফোন নাম্বার আধারে কানেক্টেড, আমার ব্যাংক অ্যাকাউন্ট আধারে কানেক্টেড, টাকা 20,000 টাকার উপর তুলতে গেলে জমা দিতে গেলে আধার লাগছে, আমার রান্নার গ্যাস আধারের সাথে কানেক্টেড, সব কিছু করে আমাদের করে হাসপাতালে ভর্তি হবো তার জন্য আধার কার্ড লাগবে, ইন্স্যুরেন্স পলিসির জন্য আধার কার্ড, সব আধার নাম্বার, সব কিছু গোটা জীবনটাকে আধারে আধারে আধারিত করে এখন এসে তুমি বলছো যে না সব ডকুমেন্ট ভালো কিন্তু আধার কার্ড ফেক, আধার কার্ডকে আমি নেবো না। এটা কি ছ্যাবলামি হচ্ছে এটা? এবং আপনাকে আমি বলছি, আপনি দেখেছেন এই যে এসআইআর, আপনি 2003-এর কথা বলছেন, এই এসআইআর এর কন্ডিশনগুলো দেখেছেন কোন কোন ডকুমেন্ট তারা চাইছে? বলছে আধারকে আমরা নেব না, কিন্তু তোমার পরিচয়পত্র হিসেবে স্থানীয় ধর্মস্থান থেকে তোমাকে যে কাগজটা লিখে দেওয়া হবে সেইটা হচ্ছে একটা ডকুমেন্ট। মানে চাইলে আধার কার্ডটাকে আমি জাল করে নিতে পারি, অতএব আমার চোখের রেটিনা স্ক্যান করে, বায়োমেট্রিক স্ক্যান করে আমাকে যে আধার দিয়েছে ভারত সরকার সেইটা গ্রহণযোগ্য নয়। কিন্তু পাড়া শনি মন্দিরে গিয়ে আমি 51 টাকা বকশিস দিয়ে দক্ষিণা দিয়ে 51 টাকা দক্ষিণা দিয়ে করতে চোতা নিয়ে আসবো, সেইটা গ্রহণযোগ্য হয়ে যাবে। আর তাই দিয়ে ঠিক আছে ভারতের নাগরিক নয়। আপনি সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস ছেড়ে দিন, একটা তো 2025 সালের পৃথিবীতে বাস করছি, তার লজিকের বাপমা থাকতে হবে তো। আমার একটা ভারত সরকারের এত রকমভাবে এত ভেরিফিকেশনের পরে দেওয়া আধারটাকে তুমি গ্রহণ করবে না, আর আমি একটা মসজিদে গিয়ে বলবো মসজিদ থেকে আমার 4টে কাগজ দিয়ে দেবে, মন্দির থেকে আমার 2টো চোতা লিখে দেবে, সেটার বেসিসে আমার ভারতের নাগরিকত্ব বৈধ হয়ে যাবে। সুতরাং আপনি দলমত বাদ দিয়ে বলছি, কোনো সুস্থ মানুষের এটাকে সমর্থন করার কোনো প্রশ্ন আসছে এখানে? তো এই এসআইআর নিয়ে যেটা মাঝখানে একটু কথা উঠছিল যে বিভিন্ন বিজেপি শাসিত বিশেষ করে রাজ্যগুলোতে সেখানে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এই বিষয় নিয়ে আপনাদেরকে হয়েছে, এটা তো ঘটনা হয়েছে তো বটেই, এবং সেগুলো মানুষের পাশে কি আপনারা কোনো সময় দাঁড়াতে চাচ্ছেন? হ্যাঁ, আমরাই একবার দাঁড়িয়েছি, আর জানবেন আর কেউ দাঁড়ায়নি। এমনকি যে কাজটা রাজ্য সরকারের করার কথা ছিল, যেখানে আমাদের নদিয়া শ্রমিক, মালদা শ্রমিক অন্যান্য রাজ্যে গিয়ে এই হেনস্থার সামনে পড়েছে, ডিটেন্ড হয়েছে, সেইখানে সেই ডিএমএস সাথে যোগাযোগ করে তাদের পরিবারকে নিয়ে গিয়ে সেখান থেকে তাদের যোগাযোগ করিয়ে ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে লিয়াইজও করিয়ে তাদেরকে ফেরত আনার কাজটা পর্যন্ত এখানে আমরা করেছি বিরোধী হয়ে। সরকার সেইটুকু ভূমিকা পর্যন্ত পালন করেনি, ওরা খালি মিটিং মিছিলে ভাষণ দেওয়ার বেলা আছে। শ্রম সাথী চালু করেছেন, আমি বলতে পারবো না, এখানে আসবার পর 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। 5,000 টাকা করে না বলেছেন, একবার ভাতা দেবেন, যদি 5,000 টাকা কারোর বাকি জীবনটা কেটে যায় তো ভালো কথা। 5,000 টাকা দেবেন, আর একজন শ্রমিক যখন বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন আজকের তারিখে, ওখানে 20-25 দিনে যদি কাজ করেন কত টাকা উপার্জন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা আছে 700-800 টাকা করে ভেজ পাচ্ছেন বাইরে কাজে গিয়ে। তাহলে এই শ্রমিকদেরকে রাজ্যে আবার ফিরিয়ে আনার কেন ব্যবস্থা করছে? ওনার এই কথা শুনে সত্যিকারের শ্রমিক একজনও ফিরবে না রাজ্যে। মাঝখান থেকে কি হবে, যে যেটা হচ্ছে এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের যে ওই কর্মী বাহিনী আছে, যারা কোনোদিন পাড়া স্টেশনে গিয়ে ট্রেনে ওঠেনি, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হওয়ার কথা, জীবনে বাসে করে পাশের গঞ্জে যায়নি, তাদেরকে এখন পরিযায়ী শ্রমিকের নাম করে নাম তুলে 5,000 টাকা করে মাস ভাড়ার ব্যবস্থা করছেন। সত্যিকারের একজন শ্রমিক বাইরের রাজ্যে কাজ করে মাসে 18-20 টাকা ইনকাম করে, তার কি খেয়ে দিয়ে কাজ রয়েছে? এখানে এসে 5,000 টাকা নিয়ে ঘরে বসে থাকবে? সামনে 2026-এর বিধানসভা আসছে, এবং এই বিধানসভার আগে রাজ্য সরকার চালু করেছে আপনার এলাকায় আপনার সমাধান, এবং সেখানে প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা খরচ করছে, এবং তার বাইরে আরও পথসাথী ইত্যাদি আরও অনেক কিছু খরচ করছে। তো এই ব্যাপারটাকে আপনারা কীভাবে দেখছেন এই ভোটের সামনে? ওরা তো নিজেরাই যে একটা সমস্যা, ওরা আবার যারা সমস্যা তারাই আবার কি সমাধান করবে? বাংলার সমাধান একটাই, যে তৃণমূলকে তারাও বাংলা থেকে। না, সারা বছর কাজ না করে ভোটের সামনে কাজ, এটাকে কিভাবে? কাজটা দেখুন, এটা নিয়ে আপনারা কোনো প্রচার করছেন? এরকম ভাবে লোকের কাছে টাকা ট্রান্সফার করে, নিজের কর্মীদের কাছে টাকা ট্রান্সফার করে, এরকম ভাবে এগুলোর মাধ্যমে নিজের কর্মী বাহিনীর কাছে 10 লাখ টাকা করে বুথে বুথে পাঠিয়ে দিয়ে তাদেরকে ভোটের জন্য প্রস্তুত করে রাস্তায় নামানো, এর বাইরে আর কি আছে? এগুলো নিয়ে আপনাদের কোনো প্রচার নেই? নিশ্চয়ই আছে তো বটেই, বা আন্দোলন, রাজনৈতিক আন্দোলন? হ্যাঁ আছে তো বটেই, 100 বার আছে, কেন থাকবে না? না, সেটা কিভাবে আপনারা মোকাবিলা করবেন? যেভাবে আমরা মোকাবিলা করে এসেছি এতগুলো কিছু। হ্যাঁ, আমাদের এগুলো কি প্রশ্ন করবো, রাজনীতি কথা উঠেছিল যেরকম এই যে পুজোর সময় অনুদান,
যে এবার 25,000 টাকা বাড়িয়ে দিয়ে 1,10,000 টাকা করা হয়েছে। 25,000 টাকা ধাপে ধাপে আগেই বেড়েছিল, এখন এটা নিয়ে তাহলে মামলাও হয়েছে, কোর্ট থেকে একটা স্থগিতও করা হয়েছে শুনেছি, তারপর দেখা যাক। এই 1,10,000 টাকা দিয়ে কোনো উপকার হবে আপনি ভাবছেন? পাড়ার উপকার বা রাজ্যের কোনো উপকার? বাংলায় তো কখনো দুর্গাপুজো করতে সরকারের টাকা লাগেনি, এতে তৃণমূলের উপকার হতে পারে, রাজ্যের কেন উপকার হবে? তৃণমূলের উপকার কিভাবে হবে? তৃণমূল তো কমিটিগুলোকে টাকা দিয়ে দিচ্ছে। তাহলে হবে না? অদ্ভুত প্রশ্নের কি উত্তর দেবো? তৃণমূল বলছে যে এখানে একটা ট্রানজাকশন হয়, এত কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়, একটা মানি সার্কুলেশন হয়, এবং মানি যখন সার্কুলেশন হচ্ছে তখনই মানি সার্কুলেশন তো ভারতে মার্কেট ডেভেলপ করে। মানি সার্কুলেশন তো এমনি হবে, তার জন্য সরকারের টাকা লাগবে কেন? মানি দুর্গাপুজো তো মানি সার্কুলেশন, দুর্গাপুজো বড় ইকোনমি তো বটে, ট্রানজাকশন তো হবে, সেই ট্রানজাকশন তো তার জন্য সরকারকে টাকা দিতে হবে কেন? সরকারের কাজ নাকি পুজোকে টাকা দেওয়া, ইমামকে টাকা দেওয়া? টাকা তো মানি ট্রানজাকশন তো সবেতে হয়। যদি আপনি বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে অনেক পণ্য নেন, সেই টাকা খরচা করেন, তাতেও তো মানি ট্রানজাকশন হবে। তা বলে কি পণ্যের নামে বধূ হত্যা খুব ভালো কাজ হয়ে গেল নাকি? যে না ঠিক আছে, শ্বশুরকে বলেছি আমাকে 20 লাখ টাকা দাও, ওই টাকা দিয়ে তো আমি বাজার দোকানে কেনাকাটা করবো, মানি ট্রানজাকশন হবে, দেশের অর্থনীতির উন্নয়ন হবে, জিডিপি হবে। তো ট্রানজাকশন মধ্যে তো টাকার তো একটা খরচার তো লজিক থাকবে। সরকারের টাকা ধর্মকর্মে কেন খরচা হবে? 26 বিধানসভা পার্থ চ্যাটার্জি টাকা চুরি করেছিল, সেই টাকারও তো মানি ট্রানজাকশন হবে। তারপরে তৃণমূলে চাকরি বিক্রি করেছে, সেই টাকা দিয়েও তো ওরা আবার বাজার দোকান করবে, খরচা করবে, তাতেও তো ট্রানজাকশন হবে। তাহলে আনন্দে নাচি। তাহলে ট্রানজাকশন হচ্ছে বললেই হলো নাকি? একটা তো টাকাটার মানে কোন খাতে কোন টাকা বরাদ্দ হচ্ছে তার তো একটা নৈতিকতা থাকবে, যেমন তার একটা তো আইনি দিক থাকবে। আচ্ছা শতরূপদা, 26 বিধানসভা আসছে, তো বিধানসভার আগে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা পলিসি মেকিং থাকে যে আমরা এইভাবে আগাবো, এই নির্দিষ্ট কতগুলো কৌশল আমাদের থাকবে, মানুষের জন্য আমরা এই কথাগুলো বলবো। তো সেইভাবে আপনাদের কি কোনো পলিসি মেকিং হয়েছে বা মানুষের জন্য আপনারা যেগুলোকে নিয়ে লড়াই করে এসেছি? এক হচ্ছে আমরা পার্মানেন্ট, আমরা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে পার্মানেন্ট করার আইন আনতে চাই পশ্চিমবাংলায়। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কর্মীদের কাজ যেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে পার্মানেন্ট হয়। পশ্চিমবাংলা স্বচ্ছ নিয়োগ একমাত্র আমরা করতে পারি, আর কেউ করতে পারে না, এটা প্রমাণিত। সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ। 3 নম্বর কথা হচ্ছে আমরা বাংলায় বিল আনতে চাই। প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালের চিকিৎসার খরচা এবং পড়াশোনার খরচাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, বেঁধে দিতে চাই। ইচ্ছে মতো প্রাইভেট হাসপাতাল যে এখন টাকা চার্জ করে এবং প্রাইভেট স্কুল যে টাকা নেয়, এইটা বন্ধ করতে হবে, সরকারের নিয়ন্ত্রণ থাকতে হবে তার উপর। এবং আমাদের যেখানে যেখানে আমাদের এমএলএরা জিতবে, প্রত্যেকটা কেন্দ্রে আমাদের 5 বছরের যে টাকা, তার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ হবে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে। মেয়েদের স্কুল কলেজ তৈরি করা, ICDS সেন্টার, অঙ্গনবাড়ি সেন্টারকে শক্তিশালী করা, মেয়েদের জন্য বিভিন্ন সেলফ হেল্প গ্রুপকে সাহায্য করা, ক্যারাটে কোচিং সেন্টার, কুম্ফু কোচিং সেন্টার তৈরি করা এলাকায় এলাকায়। সুতরাং এই প্রকল্পগুলোতে সেই বরাদ্দ হবে, সেই খরচা হবে। এবং সমস্ত ধর্মের মানুষের তার নিজের ধর্ম পালন করার 100% স্বাধীনতা থাকবে, কিন্তু 0 টলারেন্স টু কমিউনাল পোলারাইজেশন। কেউ যদি ধর্মের নামে অন্য ধর্মকে অপমান করে, সে যেই হোক না, কোনো হিন্দু যদি ইসলামকে অপমান করে, কোনো মুসলিম মানুষ যদি হিন্দু ধর্মকে অপমান করে, যে যাকে অপমান করবে, ধর্মের নামে উস্কানি দেবে, 0 টলারেন্স। তাকে সে হিন্দু হোক কি মুসলমান হোক, দাঙ্গাবাজরা এক থালায় জেলের ভেতর ভাত খাবে। 0 টলারেন্স টু রিলিজিয়াস বিগেট্রি হচ্ছে আমাদের সরকার, যেটা আগেও রক্ষা করেছে, ভবিষ্যতেও আমরা সেটা করতে চাই। আমরা যাবো একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফিরে আসলাম বিরতির পর, শুরু করছি আবার সাপ কথা। শতরূপদার
আমাদের রাজ্য সরকার বলছে যে 2011 সালের পর ক্ষমতায় আসবার পর থেকে আজ পর্যন্ত আপনারা যতটুকু শিক্ষার উন্নয়ন করেছেন তার থেকে অনেক বেশি উন্নয়ন তারা করেছে। তারা বলছে যে 36খানা রাজ্য সরকার পরিচালিত ইউনিভার্সিটি করেছে তারা, মানে আপনাদেরগুলোর পর থেকে আর কি 36টা। এগুলো বাজে কথা, পশ্চিমবাংলা 36 নতুন ইউনিভার্সিটি হয়নি এবং যে ইউনিভার্সিটিগুলো হয়েছে এবং 26খানা মেডিকেল কলেজ করেছে সরকারি তত্ত্বাবধানে। বুঝেছি। তো তাও কেন আপনারা সমালোচনা করছেন, বলছেন শিক্ষার অগ্রগতি হয়নি? যে বিশ্ববিদ্যালয়গুলো করেছে বলে ওরা দাবি করছেন, এরকমও বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের 3টে ঘর রয়েছে, কোনো শিক্ষক নেই, কোনো ডিপার্টমেন্ট চালু হয়নি, পরীক্ষা হয় না। হ্যাঁ, খালি ঘোষণাটা হয়ে আছে, মাস গেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে, সেটা টাকাগুলো তৃণমূলের লোকেরা করে কমে খাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়, রেজাল্ট বেরোয় না। পশ্চিমবাংলায় এবার জয়েন্টের রেজাল্ট প্রকাশিত হলো না, এইচএসের রেজাল্ট বেরোনোর পরে কলেজে অ্যাডমিশন শুরু হলো না। পশ্চিমবাংলার মেধার একটা বড় অংশ তারা বাধ্য হলো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে বা বাইরের রাজ্যে চলে যেতে, যারা পশ্চিমবাংলায় থাকার কথা ছিল। এবং স্কুল স্তরে শিক্ষায় চাকরি বিক্রি, পার্থর খাটের তলা থেকে টাকা পাওয়া, ওর বান্ধবী খাটের তলা থেকে আমরা সবাই দেখেছি। সুতরাং শিক্ষা নিয়ে তৃণমূল কথা বললে রাস্তার ল্যাম্পপোস্টরা হাসবে, এই নিয়ে আর আমাদের মানে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এবার উচ্চ মাধ্যমিক পাশ করার পর ছেলেমেয়েরা তো মানে কঠিন সমস্যার সম্মুখীন হলো। 4 মাস 5 মাস ধরে তারা পড়াশোনা করতে পারলো না, অ্যাডমিশন হলো না। তারপরে যেটা আপনি বললেন যে বিভিন্ন রাজ্যে, বাইরের রাজ্যগুলোতে চলে গেল আমাদের মেধারা, হ্যাঁ, তবুও কিভাবে বাংলায় গিয়ে? সেটাই তো বললাম। তো একটা বড় ক্ষতি হয়ে গেল তো শিক্ষা ব্যবস্থা। এটা মেকআপটা হবে কি করে? হবে না। এই তৃণমূল চলে যাওয়ার পরেও, যদি কালকে তৃণমূল চলে যায়, তারপরও বহুদিন লাগবে বাংলাকে আবার আগের জায়গায় আনতে। কারণ বাংলা যে সর্বনাশ ওরা করে দিয়ে গেল, এবং বিশেষ করে শিক্ষার মতো একটা জিনিসকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেল, এর ফলে যে 2-3টে জেনারেশন কি 5টা জেনারেশন যে ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতিটাকে এখন মেকআপ করে আবার আগের জায়গায় আসতে এখন অনেক মানে সময় এবং অনেক সাধনা লাগবে। মানে এই ক্ষতিটাকে আমাদেরকে টাটা চলে যাওয়ার কথাটাকে মনে করিয়ে দেয়, অনেক কিছুকেই মনে করিয়ে দেয় ওইভাবে। এখন 2-2 4 করে কি হবে? পরের প্রশ্নটা করুন। না, টাটা চলে যাওয়ার পর আমাদের ক্ষতিটা কেমন হলো? তারপরে কি কোনো শিল্প আমাদের রাজ্যে এলো? দেখেছেন তো, কোনো সরকারও দাবি করে না যে খুব শিল্প আনতে পারে। এইমস নিয়ে একটা কথা বলি, যে আমাদের রায়গঞ্জের এইমস চলে গেল কল্যাণীতে, এবং এই এইমসটা আপনারা যখন সরকারে ছিলেন সেই সময় কিন্তু আমাদের এইমসটা কিন্তু পাস হয়েছিল সেই সময়, এবং তারপরে আপনারা কিন্তু ল্যান্ডটা এখানে উত্তরবঙ্গে আমাদের বিশেষ করে রায়গঞ্জে দেননি। ক্যাবিনেটে দেখুন, ক্যাবিনেটে পাস হয়েছিল। পরবর্তীকালে দীপা দাশমুন্সি যখন এমপি ছিলেন, মোহাম্মদ সেলিম যখন এমপি ছিলেন, তারাও বহুবার চেষ্টা করেছিলেন। তারপরে আমাদের সরকারও বেশি দিন ছিল না। রায়গঞ্জে এইমস করার জন্য প্রথম কথা হচ্ছে যে একটা নতুন সরকার এসে এই অবস্থান নিয়ে নেবে যে আমরা কোনো অবস্থাতেই, মানে পৃথিবী উল্টে যাক কিন্তু রায়গঞ্জে আমি এইমস করতে দেবো না, এইটা তো আমরা কল্পনা করতে পারি না যে কোনো সরকারি অবস্থান নিতে পারে। এবং তার পাশাপাশি আমরা এটাও বলছি, কেন্দ্রের সরকার যদি চাইতো তাহলে কিন্তু রায়গঞ্জে এইমসটা তারা করতে পারতো। কেননা এখানে রাজ্য সরকার জমি না দিলেও এখানে আর্মির জমি থেকে শুরু করে, রেলের ব্যবহৃত জমি থেকে শুরু করে, ডিফেন্সের জমি থেকে শুরু, মানে আমি ডিফেন্স আমি বললাম, আর এরকম বহু অব্যবহৃত জমি রয়েছে, একরের পর একর, বিঘের পর বিঘে, মাইলের পর মাইল জমি রয়েছে কেন্দ্রের সরকারের, যেগুলো এখন হচ্ছে বেআইনি হয়ে, মানে যেগুলো এখন মানে অব্যবহৃত হয়ে পড়ে আছে এবং বেআইনি পথে সেগুলোকে এখন তৃণমূলের লোকেরাও সেই জমিগুলোকে দখল করে কাগজ ফাগজ বানিয়ে নিয়ে সেই জমিগুলোকে দখল করছে। সুতরাং কেন্দ্রের সরকার যদি সেই জেদটা দেখাতে পারতো তাহলে কিন্তু তারা এটা করতে পারতো। এবং রায়গঞ্জে আমরা মনে করি এইমস হওয়ার দরকার ছিল। রায়গঞ্জে খালি এইমস হলে রায়গঞ্জ বা দিনাজপুর বলে নয়, গোটা গঙ্গার এই পারের, গঙ্গার উত্তর দিকের এই গোটা জেলা, আজকে কোচবিহার থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, বালুরঘাট থেকে শুরু করে এবং নর্থ ইস্ট, তাদেরকে এখন এই যে 1.5 দিন 2 দিন জার্নি করে অন্যান্য জায়গায় চিকিৎসা করতে যেতে হচ্ছে, এটা করতে হতো না। এটা অপরাধ হয়েছে রায়গঞ্জের মানুষের সাথে, উত্তর বাংলার মানুষের সাথে। এটা ক্ষমাহীন প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। কিন্তু চাইলে এটা কিন্তু বিজেপি সরকারও কিন্তু এখানে করতে পারতো। কারণ এখানে কিন্তু আপনারা জানেন একরের পর একর জমি রাজ্য সরকার যখন দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর সেই জমিটা দিয়ে, সদিচ্ছার অভাব আছে, সদিচ্ছার জন্য এরা করেনি। যে কোনো কারণেই হোক না কেন, ওরা হয়তো মনে করলো যে তার থেকে আমি এইমসটা করবো না, এইমসটা এখান থেকে চলে যাক, তার বদলে এখানে তৃণমূলের বিরুদ্ধে এইমস করতে দিল না মমতা বলে প্রচার করে আমরা হচ্ছে দেবশ্রী চৌধুরীকে জিতিয়ে নেবো, ওটাই আমাদের কাছে বেশি ভালো রাজনীতি, সেটা হয়তো বিজেপি মনে করে থাকবে। শতরুদ্ধ, আজকে ভারত টিভিতে আসবার জন্য আপনাকে অভিনন্দন। আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনি এসেছেন আমাদের মাঝে। থ্যাংক ইউ। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নিশ্চয়ই। এখানে শেষ করছি আজকের সব কথা। পুজোর আগের রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।
আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। শারদোৎসবের প্রাক্কালে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব যাতে আনন্দে কাটে, আবহাওয়া যাতে ভালো থাকে, মানুষের ঐক্য এবং সম্প্রীতির বাতাবরণ, আমাদের রাজ্যের যে ঐতিহ্য তাকে মাথায় রেখে মানুষ উৎসবে মাতুক, উৎসবের প্রস্তুতি নিক, এই শুভেচ্ছা রইল। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो देहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী?
ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। শারদোৎসবের প্রাক্কালে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব যাতে আনন্দে কাটে, আবহাওয়া যাতে ভালো থাকে, মানুষের ঐক্য এবং সম্প্রীতির বাতাবরণ, আমাদের রাজ্যের যে ঐতিহ্য তাকে মাথায় রেখে মানুষ উৎসবে মাতুক, উৎসবের প্রস্তুতি নিয়ে এই শুভেচ্ছা রইল। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলাম